আমার ১৪ বছর বয়সী চাচাতো ভাই যখন থেকে আমাদের বাড়িতে এসেছে, আমার স্ত্রী তখন থেকে তাকে স্নান করানোর জেদ ধরেছে। কিন্তু একদিন যখন সে তাকে স্নান করাচ্ছিল, তখন এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। সেদিন আমি দেখলাম, যখন আমার স্ত্রী আমার ভাইকে স্নান করাচ্ছিল, তখন সে সাবান তুলতে নিচু হয়েছিল। সেই মুহূর্তে সে পেছন থেকে, হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পে আমি একটি ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার নাম সঞ্জয়। আমি কানাডায় চাকরি করছি, ৩ বছর হয়ে গেছে। তখন আমার অফিসে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। তার নাম মাহিকা। মাহিকা দেখতে খুবই সুন্দর এবং ফর্সা ছিল। তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য হতো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হলো এবং আমরা বিয়ে করলাম। আমি খুব সুখী জীবন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমার জীবন সম্পূর্ণ বদলে দিল। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং তা এতটাই ভয়াবহ ছিল যে আমি পা দিয়ে হাঁটতে পারছিলাম না। মাহিকা মূলত ভারতীয় ছিল। সে আমার মতোই কানাডায় চাকরি করছিল। কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পরে আমরা ভারত ফিরে আসার সিদ্ধান্ত নিলাম এবং ভারত থেকেই চাকরি করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার এই সিদ্ধান্তের ফলাফল আমার জন্য খুব বড় হতে চলেছিল। এটি আমি কখনো কল্পনা করিনি, কারণ আমার ১৪ বছর বয়সী চাচাতো ভাই আমার স্ত্রীর সঙ্গে এমন কিছু করবে যা আমি স্বপ্নেও ভাবিনি। ভারতে আমার কেবল মাসি ছিল এবং আমার মা বাবার বাড়ি খালি ছিল, কারণ আমার লালন পালন মাসির বাড়িতে হয়েছিল। মাসি আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছিলেন। কিন্তু এখন আমার সঙ্গে আমার স্ত্রীও ছিল, তাই মাসির বাড়িতে থাকা সম্ভব ছিল না। তাই আমরা আমার মা বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাড়িটি খুব বড় ছিল। আমরা কানাডা থেকে ভারতে আসার পর প্রথমে আমরা মাসির সঙ্গে দেখা করতে গেলাম। মাসি মাহিকাকে দেখে খুব খুশি হলেন। মাসির সঙ্গে দেখা করার পর আমরা আমাদের বাড়িতে যেতে রওনা হলাম। যখন আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছলাম, তখন আমি দেখলাম আমাদের বাড়ি এক ধরনের ভূতের বাড়িতে পরিণত হয়েছে, কারণ মাসি সেই বাড়ির যত্ন নেন। তাই সেই বাড়িটি খুবই ভুতুড়ে অবস্থায় ছিল। সেখানে থাকা আমাদের দুজনের জন্য সম্ভব ছিল না। তাই আমরা আবার আমাদের জিনিসপত্র নিয়ে মাসির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সে বলল যে আমাদের একটি বাড়ি পাশের শহরে আছে এবং আমরা সেখানে থাকতে পারি। মাহিকা আমাকে এই কথাটা অনেক দেরিতে বলেছিল। মাসির বাড়িতে গিয়ে থাকার কোনো মানে ছিল না। তাই আমি মাহিকার বাড়িতে যাওয়ার জন্য সম্মতি দিলাম। মাহিকা একটি ধনী পরিবারের মেয়ে ছিল। ভারতে তাদের অনেক সম্পত্তি ছিল। মাহিকা আর আমি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। যখন আমরা সেখানে পৌঁছলাম, তখন সেই বাড়ি দেখে আমার চোখে আনন্দে জ্বলে উঠল। সেই বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ধীরে ধীরে আমরা সেই বাড়িতে বাসা বাঁধলাম। আমাকে সেই বাড়িতে যেন জামাইবাবুর মতো মনে হচ্ছিল। কিন্তু এখন এটি আমার অসহায়ত্ব ছিল, কারণ আমি হাঁটতে পারতাম না। কিন্তু মাহিকার আমার প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। সবকিছু ঠিকঠাক চলছিল। এখন আমাদের বিয়ে হয়েছে 6 মাস। সেদিন রবিবার ছিল। দুপুরে আরাম করে বসেছিলাম, তখন আমার চাচার ফোন এলো। তিনি বললেন যে আর্য যখন থেকে জানতে পেরেছে যে তুমি ভারতে এসেছ, তখন থেকে সে তোমার কাছে আসার জেদ করছে। আমি চাচাকে আর্যকে আমার কাছে পাঠানোর জন্য সম্মতি দিলাম। পরের দিন সকালে আর্য দরজায় দাঁড়িয়েছিল। সে আমাকে দেখে খুব খুশি হলো। সে আমাকে দেখেই দরজায় জড়িয়ে ধর। তার সঙ্গে দেখা করার পর আমি তাকে ফ্রেশ হওয়ার জন্য আমাদের বাড়ির বাথরুমে পাঠিয়ে দিলাম এবং আমি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আর্য আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরে এলো। যেমনই সে আমার ঘরে এলো, ঠিক তেমনই আমার ঘরের বাথরুম থেকে মাহিকা বেরিয়ে এলো। মাহিকা আর আর্যের এখনও দেখা হয়নি এবং তাদের প্রথম দেখা হওয়া এমনভাবে হলো যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। মাহিকাকে সেই অবস্থায় দেখে আর্য অবাক হয়ে গিয়েছিল। সে দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু তার হাবভাব বদলে গিয়েছিল। তখন মাহিকা আর্যকে দেখে আবার বাথরুমে চলে গেল। তখন আর্য মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমরা যে ঘরটি আর্যকে থাকার জন্য দিয়েছিলাম, সেই ঘরে বাথরুম সংযুক্ত ছিল না, তাই আর্য সাধারণ বাথরুমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি হলে এলাম। তখন আর্য আরাম করে সোফায় বসে টিভি দেখছিল। যখন আমি তার কাছে গেলাম, তখন তার হাবভাব এমন ছিল যেন কিছু সময় আগে কিছুই ঘটেনি। চলে যাক, সে কেবল 14 বছরের ছেলে ভেবে আমি সেই বিষয়টিকে আর ততটা গুরুত্ব দিলাম না। কিন্তু সে 14 বছরের ছেলে শীঘ্রই তার খেলা দেখাতে চলেছিল, এই বিষয়ে আমার ধারণাও ছিল না। আর্য বলল, সঞ্জয় ভাইয়া, আমি কত বছর ধরে আপনার অপেক্ষা করছিলাম। আজ আপনাকে দেখে খুব আনন্দ হচ্ছে, কিন্তু এখনও ঠিকমতো ভাবির সঙ্গে দেখা হয়নি। আমরা দুজন কথা বলছিলাম, তখন মাহিকা সেখানে এসে গেল। মাহিকাকে দেখে আর্য তার দিকে দৌড়ে গেল এবং তাকে জড়িয়ে ধর। 14 বছর বয়স হওয়ার কারণে মাহিকা তাকে ছোট মনে করে আদর করতে লাগলো। কিন্তু মাহিকার এই আদর তাকে খুব মহামূল্য হতে চলেছিল এবং সম্ভবত সে এটি শীঘ্রই বুঝতে পারবে। আর্য এমন দেখাচ্ছিল যেন কিছু সময় আগে কিছুই ঘটেনি। আমি ভেবেছিলাম সম্ভবত সে সেই ঘটনাটি ভুলে গেছে এবং এটি তার প্রথম অভিজ্ঞতা ছিল এমন কিছু দেখার। তাই সে সেই ঘটনাটিকে উপেক্ষা করেছিল এবং আমিও তা উপেক্ষা করেছিলাম। কিন্তু সেই সময় মাহিকাও একদম স্বাভাবিকভাবে আচরণ করছিল।
তার উপর সেই ঘটনার কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। তার আচরণ থেকে এমনটাই মনে হচ্ছিল। তারপর আর্য আমাকে বলতে লাগলো, ভাইয়া, মনে হচ্ছে আপনি কানাডায় অনেক টাকা উপার্জন করেছেন, কারণ আপনার বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। তখন আমি বেশি কিছু না বলে শুধু সায় দিয়েছিলাম। তারপর সে বলল, আমি আপনার পুরো বাড়িটি দেখতে চাই। আমি তাকে বাড়ি দেখাতে যাচ্ছিলাম, তখন আমার ফোন বেজে উঠল। আমি ফোনটা ধরলাম এবং জানতে পারলাম যে আমার একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ মিটিং আছে। তাই আমি আমার হুইল চেয়ার চালিয়ে আমার ঘরে চলে গেলাম। আমার খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই মিটিংয়ে অনেক সময় চলে গেল। মিটিং শেষ হওয়ার পর যখন আমি আমার ঘর থেকে বের হলাম, তখন আমি আর্য এবং মাহিকাকে কোথাও দেখতে পেলাম না। আমি আর্যকে তার ঘরেও খুঁজতে গেলাম, কিন্তু তাকে সেখানে পেলাম না। তারা দুজন কোথায় গেল এর কোনো ধারণা আমার ছিল না। তখন হঠাৎ আমার মনে পড়ল যে কিছুক্ষণ আগে আর্য বলছিল যে সে পুরো বাড়িটি দেখতে চায়। মাহিকা নিশ্চয় তাকে বাড়ি দেখাচ্ছিল। তখন আমি বাড়ির বাইরে গেলাম এবং দেখলাম মাহিকা এবং আর্য বাড়ির লনে বসে কথা বলছে। ভাবি এবং দেবরের জুটি খুব ভালো মানিয়েছে। দেখে তো একদমই মনে হচ্ছিল না যে আর্য প্রথমবার মাহিকার সঙ্গে দেখা করেছে। তারা কথাবার্তা বলছিল এবং একে অপরকে ঠাট্টা মশকরা করছিল। তাই আমি সেখানে না গিয়ে আবার আমার ঘরে ফিরে এলাম। একদিন সকালে আমার একটি জরুরি অফিসের মিটিং ছিল, তাই আমি ল্যাপটপ খুলে বসেছিলাম। মিটিং শুরু হতেই আমি তাতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম মাহিকা তার কাপড় নিয়ে ঘরের বাইরে যাচ্ছে। তখন সে ইশারায় জানাল যে আমাদের ঘরের বাথরুমে গরম পানি আসছে না, তাই সে সাধারণ বাথরুমে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর আমার মিটিং শেষ হলো। আমি আমার হুইল চেয়ারে বসে হলের দিকে যাচ্ছিলাম। হলের দিকে যাওয়ার পথে কমন বাথরুম ছিল। যখন আমি সেই বাথরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম এবং সাথে সাথে আলিয়ার কণ্ঠস্বরও শোনা গেল। হঠাৎ আমার মনে হলো, এই মেয়েটা তো মিটিংয়ে বসার আগেই বাথরুমে গিয়েছিল, অথচ এখনও বের হয়নি। মনে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ধরে আরিয়া ও মেয়েটা বাথরুমে একসাথে আছে। আমার বাড়িতে একই হচ্ছে। এসব চিন্তা করে আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আমি অনেক বছর বিদেশে কাটিয়েছি। আমার মনে নানা অদ্ভুত চিন্তা আসতে লাগলো। তখন আমি জোরে জোরে বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর মেয়েটা দরজা খুল। মেয়েটা যখন বাইরে এলো, তখন দেখলাম তার অবস্থা খুব খারাপ ছিল। সে খুব ক্লান্ত লাগছিল, তার চোখেও জল ছিল। কিন্তু যখন আমার চোখ তার পেছনে গেল, তখন দেখলাম আরিয়া দাঁড়িয়ে আছে। সেও খুব ক্লান্ত দেখাচ্ছিল। তাদের মধ্যে কি চলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, মেয়েটা, এটা কি হচ্ছে? তোমরা দুজন একসাথে বাথরুমে কি করছিলে? তখন মেয়েটা বলল, সঞ্জয়, টেরেসের পানির ট্যাঙ্কে কিছু মিশ্রিত করা হয়েছে। যখন আমি এখানে স্নান করতে এসেছিলাম, তখনই আমার চোখে জ্বালা শুরু হয় এবং আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই আমি তোমাকে ডাকলাম, কিন্তু তুমি মিটিংয়ে ব্যস্ত ছিলে এবং তোমার কানে হেডফোন লাগানো ছিল, তাই আমার কণ্ঠস্বর শুনতে পাওনি। তখন আরিয়া বাথরুমে দৌড়ে আসে এবং সেও জ্বালায় কষ্ট পাচ্ছিল। এখন তুমি এসে আমার উপর রাগ করছ। মেয়েটার এই কথায় আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ তার দেয়া কারণটা অদ্ভুত ছিল। মেয়েটা এবং আরিয়া দুজনেই ভেজা ছিল। মেয়েটা আরিয়াকে তোয়ালে এনে দিল। তখন আমার মনে হলো, যদি আমার পা ভালো থাকতো তাহলে আমি দৌড়ে মেয়েটার সাহায্য করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারিনি। আমার দুর্বল পায়ের জন্য আমাকে দ্রুত চলাফেরায় অসুবিধা হতো। এখন হুইল চেয়ারই ছিল আমার ভরসা। মেয়েটা আমার উপর খুব রাগ করেছিল, তাই তার রাগ কমানোর জন্য সেই রাতে আমি তার কাছে গেলাম। কিন্তু সে আমার কাছে আসতে অস্বীকার করল। আমি তার চুলে আদর করতে লাগলাম, কিন্তু সে রেগে গিয়ে আমার হাত সরিয়ে দিয়ে হলের দিকে চলে গেল। তখন আমিও কোনোভাবে হুইল চেয়ারে বসে তাকে মানাতে হলের দিকে গেলাম। শেষ পর্যন্ত মেয়েটা আমাকে ক্ষমা করল এবং আমরা আমাদের বেডরুমে চলে গেলাম। ঘরে ঢুকেই আমি তাকে জড়িয়ে ধরলাম। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর হতে লাগলো। কিন্তু ঠিক তখনই আরিয়া হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়ল। তাকে হঠাৎ ঘরে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। তখন আরিয়া বলল, ভাইয়া, আমাকে গেম খেলার জন্য আপনার মোবাইলটা দরকার। তখন আমি আরিয়াকে বললাম, আরিয়া, এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই ঘরে ঢোকার আগে দরজা নক করতে হবে। সে সরি বলে মোবাইলটা নিয়ে চলে গেল, কিন্তু তার মুখে কোনো অনুভূতি ছিল না। সে একেবারে নিষ্পাপ মুখে এসে চলে গেল। তখন মেয়েটা আবার রেগে গিয়ে ঘুমাতে চলে গেল। মেয়েটার মেজাজ দিন দিন খারাপ হচ্ছিল, কারণ আমার কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। তাই আমি দীর্ঘ সময় ধরে আমার কাজে ব্যস্ত থাকতাম। আমাকে বাড়ি থেকেই কাজ করতে হতো, কিন্তু এখন আমার খাওয়ার সময়ও পাওয়া যেত না। যখনই আমি একটু ফাঁকা সময় পেতাম, তখন দেখতাম মেয়েটা আরিয়ার সাথে কথা বলছে। আগে যখনই আমার কিছু দরকার হতো এবং আমি ঘর থেকে মেয়েটাকে ডাকতাম, তখন সে সব কিছু তাড়াতাড়ি এনে দিত। কিন্তু এখন ধীরে ধীরে মেয়েটা আমার কণ্ঠস্বর শুনেও প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন আমাকে অফিসের কাজে বাইরে যেতে হলো। সব ব্যবস্থা আমার কোম্পানিই করেছিল, তাই সেই দিন সকালে আমাকে নিতে কোম্পানির গাড়ি আসার কথা ছিল। কিন্তু সেই দিন সকালে মেয়েটা কমন বাথরুমে এতক্ষণ ছিল যে আমি তাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলাম।
কিন্তু সে বাথরুম থেকে বের হতে প্রস্তুত ছিল না। আমাকে কাজে যেতে দেরি হচ্ছিল, তাই আমার রাগ হতে লাগলো। ঠিক তখনই মেয়েটা বাইরে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এতক্ষণ বাথরুমে কি করছিলে? তখন সে রেগে গিয়ে বলল, এই বাথরুমে আমি যতক্ষণ খুশি থাকতে পারি। তুমি আমাকে কিছুই জিজ্ঞাসা করতে পারো না। আর হ্যাঁ, তুমি এই বাথরুম ব্যবহার করতে পারবে না। যদি তুমি এই বাথরুম ব্যবহার করতে চাও, তবে 5 মিনিটের বেশি থাকতে পারবে না। যখনই আমি চাই, আমি এই বাথরুমে যতক্ষণ খুশি থাকতে পারি, এবং তখন আমাকে ডিস্টার্ব করতে আসবে না। নিলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। মেয়েটার এই আচরণ আমার বোধগম্য হচ্ছিল না। আমি কখনো ভাবিনি যে সে আমার সাথে এভাবে কথা বলবে। তখন আরিয়া এই দৃশ্য দেখছিল। সেই বাথরুমে কি ছিল যা মেয়েটা আমাকে তালাক দিতে প্রস্তুত ছিল, এবং এত ছোট কারণে? তখন আমাকে কাজে যেতে হচ্ছিল, তাই আমি এই বিষয়ে বেশি মনোযোগ দিইনি। কিছুক্ষণ পরেই কোম্পানির গাড়ি আমাকে নিতে এসে গেল, এবং আমি চলে গেলাম। প্রায় 5 দিন পর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে দেখলাম মেয়েটা খুব ক্লান্ত দেখাচ্ছিল, এবং এখন সে বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাক। একদিন আমি বাথরুমে 5 মিনিটের বেশি ছিলাম, তখন মেয়েটা সেখানে এসে আমাকে বাথরুম থেকে টেনে বের করে দিল। তার এই আচরণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার এই আচরণ কিছুদিন ধরেই শুরু হয়েছিল, কিন্তু এর পিছনে আসল কারণ কি ছিল তা আমাকে জানতে হতো, নইলে আমাদের সংসার ভেঙে যেত। কারণ মেয়েটা সেই অনুযায়ী আচরণ করছিল, কিন্তু আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারছিলাম না। আমাদের ঝগড়ার কারণ ছিল সেই বাথরুম, তাই সেই বাথরুমে আসলে কি ছিল তা দেখার জন্য আমি সেখানে গেলাম। সেদিন মেয়েটা কেনাকাটার জন্য বাজারে গিয়েছিল। আমাকে সেই বাথরুমে যেতে কেউ আটকাতে পারবে না। আরিয়া তার সাথেই গিয়েছিল। বাড়িতে একা থাকায় আমি হুইল চেয়ারে ধীরে ধীরে সেই বাথরুমে পৌঁছালাম। তখন আমি বাথরুমের ভেতরে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলাম, কারণ মেয়েটার অদ্ভুত আচরণের কারণ এই বাথরুমেই পাওয়া যাবে, এবং আমি সেটাই খুঁজছিলাম। তখন দেখলাম বাথরুমের বাম দিক থেকে এক হালকা আলো আসছে। তখন সাহস করে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম আলোটা কোথা থেকে আসছে। ঠিক তখনই ঘরের ঘন্টি বেজে উঠল। মেয়েটা এসে গিয়েছিল। মেয়েটা তার চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। আমাকে বাথরুমের কাছে দেখে মেয়েটার আগে ফেটে পড়ল। সে বলল, আমি তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, তবু তুমি আমার বাড়িতে না থাকলে এখানে কি করছো? তখন আমি মেয়েটাকে কিছু বললাম না এবং সোজা বেডরুমে চলে গেলাম। বাথরুমে সেই হালকা আলো কোথা থেকে আসছিল এবং এর পিছনে কি ছিল তা আমি ভাবতে লাগলাম। বাথরুমের পিছনে কোনো গোপন ঘর কি আছে? প্রথমবার মেয়েটা পানির ট্যাঙ্কে কিছু মেশানোর কথা বলেছিল, এবং তখন বাথরুমে মেয়েটার সাথে আরিয়া ছিল। তারপরে যখনই মেয়েটা বাথরুম থেকে বের হতো, তার অবস্থা এমনই হতো। এমন আরিয়ার সাথে যাওয়ার পর এর মানে এই যে বাথরুমের পিছনে একটি গোপন ঘর আছে, যেখানে মেয়েটা কোনো ভুল কাজ করছিল, এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাওয়ার কারণে তার আমার প্রতি আগ্রহ কমে গিয়েছিল। তাই সে আমার উপর এত বিরক্ত ছিল। আমি এমনই ভাবছিলাম। আরেকটি বিষয় আমার নজরে এসেছিল। যখন মেয়েটা বাথরুম থেকে বের হয়ে তার ঘরে যেত, তখন আরিয়া তার পিছনে যেত। এটা বোঝা যাচ্ছে যে বাথরুমে একটি ছোট ঘর আছে, এবং সেখানে আরিয়া এবং মেয়েটা কোনো অসৎ কাজ করছিল। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, কারণ বাথরুমে ঘন্টার পর ঘন্টা থাকার বিষয়টা সন্দেহজনক ছিল। মেয়েটার আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল, এবং আমিও বুঝতে পারছিলাম কারণ মেয়েটা অনেক দিন ধরে আমার সাথে সময় কাটায়নি এবং আগের মতো আমার কাছে আসতো না। তাই এখন এই বিষয়ে আমাকে কিছু করতে হবে। কিছুদিন পর আমার সুযোগ এল। সেদিন ছিল আরিয়ার জন্মদিন, এবং তার জন্মদিনের জন্য বাড়িটা সাজাতে হবে। সাজানোর সরঞ্জাম আনতে আমি যেতে পারতাম না, তাই আরিয়া এবং মেয়েটা বাজারে গেল। এই সুযোগে আমি বাথরুমের কাছে গেলাম। অনেক কষ্ট করে আমি বাথরুমে প্রবেশ করলাম। সেখানে একটি ছিদ্র থেকে আলো আসছিল। আমি যখন সেই ছিদ্র দিয়ে তাকালাম, তখন যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ যখন আমি ছিদ্র দিয়ে দেখছিলাম, তখন অন্য পাশ থেকে কেউ আমার দিকে তাকাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমাকে দেখছিল দুটি চোখ নাই, বরং শত শত চোখ। সেটা আসলে কি ছিল আমি বুঝতে পারছিলাম না। তখন আমি সেই এলাকা ভালো করে দেখলাম। সেখানে স্রেফ শত শত পুতুল রাখা ছিল। আমি এটা দেখেই ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গেলাম। নিজেকে সামলে নিতেই মেয়েটা আমার পেছনে এসে দাঁড়াল। আমি তার দিকে তাকাতই সে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধর। আমি তাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা এসব কি? তখন সে বলল, সঞ্জয়, আমাকে মাফ করো। গত কয়েকদিন ধরে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি জানি না এর প্রভাব তোমার উপর কিভাবে পড়ছে। যখন আমরা এই বাড়িতে থাকতে আসি, তখন আমি খুব খুশি ছিলাম, কিন্তু কিছুদিন পর বাথরুমে এই ছিদ্র দিয়ে আলো দেখতে পাই। এখানে তুমি এখন তাকাত। আমি যখন তাকালাম, সেখানে আমার দাদির পুতুলগুলো দেখলাম। আমার দাদির পুতুলের খুব শখ ছিল। তার কাছে শত শত পুতুল ছিল, কিন্তু সেই পুতুলগুলো দেখার পর থেকেই আমার মধ্যে এক অদ্ভুত নেতিবাচকতা আসতে শুরু করে। আমি আমার দাদিকে খুব মিস করতে শুরু করি। তাই যখনই বাথরুমে যাই, ঘন্টার পর ঘন্টা কাঁদি এবং কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয় যা তুমি আমাকে বাইরে দেখো।
এই সব শুনে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি ভেবেছিলাম মেয়েটার এই অবস্থার কারণ কিছু এবং অন্য কিছু, কিন্তু আসলে সে আবেগগতভাবে আটকে ছিল। ঠিক তখনই আরিয়া এসে আমাকে হুইল চেয়ারে বসালো। সে বলল, সঞ্জয় ভাইয়া, আমি প্রতিদিন মেয়েটার এই কান্না দেখতাম। বাথরুম থেকে বের হয়ে আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে কিছুই বলতো না। সে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল এবং এই জন্য তার এই অবস্থা। মেয়েটা তার দাদিকে খুব ভালোবাসত, তাই সে আবেগগতভাবে সেই জিনিসগুলোতে আটকে ছিল। তাকে এই মানসিক অবস্থা থেকে বের করা খুব জরুরি ছিল। এজন্য আমি আমার এক মনোবিদ বন্ধুর সাহায্য নিয়েছিলাম এবং ধীরে ধীরে মেয়েটা এখন সেই সব কিছু থেকে বেরিয়ে আসছে। বন্ধুরা, মানুষ কখন কোথায় এবং কিতে আটকে যাবে এবং তার কি অবস্থা হবে আমরা বলতে পারি না। তাই আমাদের মনের কথা বলার জন্য সবার একজন না একজন থাকা উচিত। সেটা আপনার আত্মীয় হতে পারে বা আপনার বন্ধু। এতে বোঝা যায় যে খোলামেলা মনের কথা বললে জীবন অবশ্যই আনন্দময় হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।